সোমবার থেকে দেশে নতুন আইন কাল থেকেই চালু হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা, দণ্ড সংহিতা ও সাক্ষ্য আইন। বিরোধীদের আপত্তি অগ্রাহ্য করেই কাল থেকে নতুন বিচার প্রক্রিয়া। নয়া আইনে রাষ্ট্রদ্রোহে কড়া ব্যবস্থা। নয়া আইনে পুলিশকেও বাড়তি ক্ষমতা দেওয়া হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, বৃহত্তর স্বার্থে কোনো ব্যক্তিকে পরোয়ানা ছাড়াই গ্রেফতারে ছাড়, হেফাজত ও চার্জশিট জমার মেয়াদ বাড়ানো হয়েছে। অর্থাৎ সোমবার থেকে দেশের নতুন আইন, যেখানে হেফাজত ও চার্জশিট জমার মেয়াদ বাড়ানো হয়েছে। নয়া আইনে পুলিশকেও বাড়তি ক্ষমতা দেওয়া হচ্ছে। নয়া আইনে রাষ্ট্রদ্রোহে কড়া ব্যবস্থা। কাল থেকেই চালু ভারতীয় ন্যায় সংহিতা, দণ্ড সংহিতা ও সাক্ষ্য আইন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইন বিশেষজ্ঞ বিভাস চ্যাটার্জি। এই মুহূর্তে যিনি রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশকে এই নয়া আইন নিয়ে প্রশিক্ষণ দিচ্ছেন। এই আইনের কিছু নির্দিষ্ট দিক বোঝার জন্য আমরা বিভাস বাবুর সাথে কথা বলবো। বিভাস বাবু, নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত। এবং প্রথমেই আপনার থেকে একটু জানার চেষ্টা করব, দীর্ঘদিন ধরে যারা আগের আইনে কাজ করে এসেছেন, এই নতুন আইন প্রাথমিকভাবে কতটা অসুবিধায় পড়তে হবে পুলিশ ও আইনজীবীকে? হ্যাঁ, প্রথম দিকে দেখুন, প্রথমত বলি, আইনের যেমন ভালো দিক আছে তেমনি অনেক গ্রে এরিয়াও আছে। এবং যেহেতু সেকশন গুলো পুরোপুরি ভাবে শিফট করে গেল, যেমন ধরুন 302 এর জায়গায় 103 বা এরকম যে কোনো ক্ষেত্রে আমরা যেটা মার্ডারে আইপিসি 302 ব্যবহার করতাম, সেখানে 103 হলো। এই জায়গাগুলো হঠাৎ করে চেঞ্জের মানে একটা পরিবর্তনের, এটা প্রথম একটা অসুবিধা তো ডেফিনেটলি হবে। আর অনেকগুলো পার্সপেক্টিভে একবারে নতুন জিনিস আনা হয়েছে, সেখানে তো অসুবিধা একটু হবেই। আর টেকনোলজিকে সেইভাবে ইনফ্রাস্ট্রাকচার সেভাবে তৈরি না করে এই আইনটা আনার ফলে কিছু কিছু জায়গায় খুব বড় সমস্যা হবে। যেমন সার্চ অ্যান্ড সিজার বা অন্যান্য জায়গা ক্ষেত্রে যে অডিও ভিডিও রেকর্ড করতে বলা হচ্ছে, সেখানে অনেক আয়োদের আছে মোবাইল থাকলেও সেই মোবাইল থেকে কপি করে সেটা 2 কপি করে একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, একটা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে পাঠানো। তারা কোথা থেকে যে ইমেজার বা রাইট ব্লকার বা ফরেনসিক কপি করবে, হ্যাশ ভ্যালু থেকে আরম্ভ করে প্রথম সিস্টেমে এই যে সবচেয়ে বড় ডার্ক এবং গ্রে এরিয়া যেটা দেখা যাচ্ছে, যে একটা ইলেকট্রনিক এভিডেন্স, এখন তো সব জায়গায় ইলেকট্রনিক এভিডেন্স, এটাকে আনার জন্য অনেক চেষ্টা হয়েছে এই মামলার মধ্যে। এটা একটা সাধুবাদ জানানো হয়, কিন্তু এরা আনার জন্য যে তাড়াহুড়ো ব্যাপারটা আছে, অর্থাৎ যে 65B ফরম্যাট 63 সেকশনে আমাদের মধ্যে পাবো, সেই ফরম্যাটের মধ্যে হ্যাশ ভ্যালু উল্লেখ করতে বলা হচ্ছে 3টি অ্যালগোরিদমের। তো এই MD5 SHA-1 এবং SHA-256 অ্যালগোরিদমে এই হ্যাশ ভ্যালু ক্যালকুলেট করতে সাধারণ মানুষ যাদের কাস্টডি থেকে এভিডেন্স দেওয়া হচ্ছে, তারা সিসিটিভি ফুটেজ দিচ্ছে বা কোনোভাবে মোবাইল দিচ্ছে, তারা কোত্থেকে এটা ক্যালকুলেট করবে? এই প্র্যাকটিক্যাল জায়গাটা কিন্তু বিরাট বড় একটা ভয়েড বা অন্ধকার জায়গা রয়েছে। তারপরেই আজকে রাত্রি 12টার পর থেকে আইন কার্যকরী হতে চলেছে। এটা আমাদের জন্য সবার একটা চিন্তার। বিভাস বাবু, আরো একটি বিষয় একটু আপনার থেকে বোঝার চেষ্টা করবো। এই যে নয়া আইন, সেক্ষেত্রে পুলিশকেও বাড়তি ক্ষমতা দেওয়া হচ্ছে। এতদিন ধরে পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন মামলার ক্ষেত্রে আমরা ডিকে বোস মামলার উদাহরণ দিতাম, তাহলে কি সেটা আর কার্যকর হবে না? না, কিছু কিছু ক্ষেত্রে ডেফিনেটলি পুলিশকে, যেটা আপনি বলছেন আমি একমত, পুলিশকে অনেক পাওয়ার দেওয়া হচ্ছে। কিন্তু একটা জিনিস আমরা সবাই জানি যে আনইজি লাইজ অন দ্য হেড অফ দ্য কিং। যার যত ক্ষমতা তার তত রেসপন্সিবিলিটি। এটা সারা ওয়েস্ট বেঙ্গলি পুলিশ অফিসারদের, অন্তত আমি চেষ্টা করছি কদিন ধরে এগুলো নিয়ে এক্সপ্লেন করার জন্য, যে তাদের প্রচুর কমপ্লায়েন্স আছে। কিছু কিছু জায়গায় ডেফিনেটলি ক্লিয়ার হয়েছে, যেমন ধরুন হ্যান্ডকাফ পরিয়ে আসামিকে নিয়ে আসার ক্ষেত্রে কিছু কিছু অফেন্সের ক্ষেত্রে কিন্তু মানে ছাড় দেওয়া হয়েছে। যে হ্যাবিচুয়াল অফেন্ডার, সিরিয়াস অফেন্ডার, তাদের ক্ষেত্রে কিন্তু হ্যান্ডকাফ ব্যবহার করা আবার নতুন করে ফিরে এলো, যেটা হিউম্যান রাইটস ভায়োলেশন বলে আমরা মনে করতাম। এইরকম আরো অনেকগুলো জায়গা রয়েছে যেখানে পুলিশকে, যেমন আমরা যদি চ্যাপ্টার 12 অফ দিস BNSS দেখি, নতুন যে CRPC, তাদের দেখবো যে প্রহিবিটিভ অর্ডারের ক্ষেত্রে পুলিশের কোনো লফুল কাজে প্রত্যেক ক্ষেত্রে যদি পুলিশের মনে করে কেউ বাধা দিচ্ছে, তাকে ওখান থেকে রিমুভ করা, তাকে কাস্টডিতে নেওয়া, এবং তারপর তাকে পুরো পার্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর 24 ঘন্টা পর তাকে ছেড়ে দেওয়া। এই বিভিন্ন রকমের পাওয়ার পুলিশের হাতে প্রচুর পরিমাণে আসছে। কিন্তু ইটসেলফ পুলিশ অফিসাররাও হয়তো খুব একটা স্বস্তিতে নেই। তাদের কাছে যে টেকনোলজির ব্যাপারটা বা কমপ্লায়েন্স ব্যাপারটা, স্পেশালি আবার আমি রিপিট করছি যে ইলেকট্রনিক এভিডেন্স নেবার ক্ষেত্রে, সার্চ অ্যান্ড সিজারের ক্ষেত্রে কোথায় আছে এত ইনফ্রাস্ট্রাকচার প্রত্যেকটা থানাতে, যে তারা প্রত্যেকটা জিনিসকে এইভাবে সার্চ অ্যান্ড সিজার করে নিতে পারবে? প্রচুর কনফিউশন তৈরি হয়েছে। প্রত্যন্ত ধরুন আমি তারা ওয়েস্ট বেঙ্গলের একবারে প্রত্যন্ত জায়গাগুলোতে ঘুরে বেড়াচ্ছি এবং তাদেরকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করছি, এবং সেখানে আমি দেখছি যে ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে, যাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার নেই, তারা অনেক কষ্টসৃষ্ট করে ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে। এখন এই সফিস্টিকেটেড টেকনোলজির যুগে আমরা শুনলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা অ্যাপের কথা বলছে, সাক্ষ্য অ্যাপ, এবং তাতে এই সমস্ত সার্চ অ্যান্ড সিজারকে ক্লাউড সার্ভারে আপলোড করা হবে।
এই জায়গাতে আমরা এখনো জানি অনেক ক্ষেত্রে এখনো অনেক এসআই র্যাঙ্কের অফিসার বা বিলো লেভেল অফিসার আছে যারা মোবাইলকে ঠিক মতো অপারেট করতে পারে না। তাদের হাতে স্মার্টফোন দিয়ে পিওতে গিয়ে সার্চ অ্যান্ড সিজারকে ডিজিটাইজ করে ডিজিটাল রেকর্ড করা এবং তারপর তার কপি সঙ্গে সঙ্গে বা 48 ঘন্টার মধ্যে পাঠিয়ে দেওয়া কম্পিটেন্ট অথরিটির কাছে। তার এতগুলো কপি কোথায় থেকে হবে, তার ক্লোন কপি কোথায় হবে, কোথায় প্রত্যেক থানায় বা প্রত্যেক ডিস্ট্রিক্টে আইট ব্লকার রয়েছে, কোথায় হ্যাশ ভ্যালু ক্যালকুলেশন করার ক্ষেত্রে অথেন্টিক সফটওয়্যারের প্রয়োজন আছে। কারণ যেখানে অথেন্টিক সফটওয়্যার আসবে সেখানে লাইসেন্স ভার্সন কিনতে হবে, সেই লাইসেন্সকে রিনিউয়াল করতে হবে। এরকম অনেক অনেক ইনফ্রাস্ট্রাকচার ইস্যু আছে যেটা কাল থেকে আমরা হয়তো ফেস করতে শুরু করব। আচ্ছা বিভাসবাবু, আরো একটি বিষয় একটু বোঝার চেষ্টা করব আপনার থেকে। হেফাজত ও চার্জশিট জমার মেয়াদ বাড়ানো হয়েছে, অর্থাৎ হেফাজতে রাখার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমার কথা বলা হচ্ছে। এটা কতদূর সাধারণ মানুষের কাজে আসবে? না, এটা যেটা হয়েছে আমাদের 1992 কুলকানি জাজমেন্ট এবং 20 সান্তাল 2023 এই জাজমেন্টের পর দেখা গেছে যে ইনভেস্টিগেটিং অফিসার কোনো আসামিকে অ্যারেস্ট করলে অ্যারেস্ট করার পর প্রথম 15 দিনের পর সে পিসি পিরিয়ড পিছিয়ে নিতে পারে না। কিন্তু 20 সান্তাল জাজমেন্টে 55 দিনের মাথায় পিসি পিরিয়ড নেওয়ার বলার পরে এখন যে আইনটা আমাদের সামনে আসছে যে মামলাগুলো 10 বছরের নিচে সাজা, যেখানে স্ট্যাচুটারি পিরিয়ড হচ্ছে 60 ডেজ, 60 ডেজের মধ্যে চার্জশিট না দিলে বেল হয়ে যায়, সেই ক্ষেত্রে 40 দিন পর্যন্ত আয়ও চাইলে পিসি প্রেয়ার করতে পারে। আবার যে কেসগুলো 10 বছর বা তার বেশি যে সাজা আছে সেই কেসগুলোর ক্ষেত্রে 90 দিন স্ট্যাচুটারি পিরিয়ড, 60 দিন পর্যন্ত পুলিশ কিন্তু পিসি প্রেয়ার করতে পারে। তবে এই ব্যাপারে একটা আইনের মানে আরো পড়াশোনা করলে আমরা বুঝবো যে আইনে একটা খুব সুন্দর সেফগার্ড দিয়েছে সাধারণ মানুষকে ক্ষেত্রে, যাদেরকে এইভাবে ভোগানো হবে তাদের ক্ষেত্রে। সেটা হলো যে যদি কোনো ব্যক্তি রাজ্যের তরফে বা স্টেট তরফে বা পুলিশ অথরিটি গিয়ে বলে যে আমার এখনো পিসি পেয়ার নেওয়া বাকি আছে, এখনো 40 দিন কি 60 দিন হয়নি, সেক্ষেত্রে কিন্তু এইটা বেল রিজেকশনের কিন্তু কোনো গ্রাউন্ড হবে না। এখানে কিন্তু আসামি পক্ষকে বেনিফিট দেওয়া হয়েছে। বেলের ক্ষেত্রে আরেকটা বেনিফিট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে যারা প্রথমবার ক্রাইম করছে তাদের জন্য কিন্তু তাদের এই টোটাল পানিশমেন্টের ট্রায়াল চলাকালীন 1/3 অংশ কাস্টডিতে কাটিয়ে দেয়, তাদের কিন্তু ম্যান্ডেটারিলি বেল দিতে হবে, রিলিজ করে দিতে হবে। এবং ভিকটিম বা কমপ্লেনেন্টের ক্ষেত্রে কিন্তু কিছু ভালো জায়গায় এসছে। যেমন ধরুন ইনভেস্টিগেশন চলাকালীন 90 দিন কমপ্লিট হয়ে গেলে ইনভেস্টিগেশনে কি প্রোগ্রেস ভিকটিমকে এবং কমপ্লেনকে জানাতে হবে, এবং কপি দেওয়ার ক্ষেত্রে আগে আসামি ছিল, এখন ভিকটিম কমপ্লেনকেও কপি দিতে হবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমরা যেটা খুব দেখে এসেছি পলিটিক্যালি মোটিভেটেড কেস বা অন্য ধরনের কেসগুলো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে পরবর্তীকালে স্টেট গভর্নমেন্ট প্রসিকিউশনকে ডাইরেকশন দিয়ে অনেক কেস তুলে নিতে চায়, সেগুলো কিন্তু এখন আর হবে না। কারণ দেখা যাচ্ছে যদি ভিকটিম বা কমপ্লেনের বাধা দেয় তাহলে সেই তাকে না শুনে কিন্তু কোনো কমপ্লেন করা যাবে না। আর ভালো দিক আরো কিছু আছে, যেমন কোর্ট কমপ্লেন কেস বা ফাইল আপ, এত কেস রয়েছে, মানুষের অনেক ফলস কেসও অনেকের নামে করেছে, পাহাড় জমে আছে মামলা। সেক্ষেত্রে 7 বছরের নিচের অফেন্সের ক্ষেত্রে একটা প্রিলিমিনারি এনকোয়ারির প্রভিশন দেওয়া হলো। ডিএসপি লেভেল মিনিমাম অফিসারের পারমিশন নিয়ে 14 দিনের টাইমের মধ্যে প্রিলিমিনারি এনকোয়ারি করতে পারবে ইনভেস্টিগেটিং অফিসার। এবং সে যদি মনে করে যে কমপ্লেনে কোনো সারবত্তা নেই, সেক্ষেত্রে কিন্তু সে ওই কমপ্লেন আবার মানে ইনভেস্টিগেশনের দিকে আর প্রসিড করবে না। এরকম বেশ কিছু কিছু জায়গা আছে। একটা ভালো জায়গা অবশ্যই আছে, সেটা হচ্ছে টাইম বাউন্ড সমস্ত প্রসিজিওর গুলো হবে। অর্থাৎ ইনভেস্টিগেশন শেষ হবার পরে কপি দেওয়া 14 দিনের মধ্যে আসামিকে কপি দিতে হবে, এবং 14 দিনের আসামিকে কপি দেওয়ার পর যদি সে সেশন ট্রায়াল কেস হয়, যেগুলো 10 বছরের উপর সাজা, এইগুলো 7 বছরের উপর সাজা, এই সমস্ত কেসের ক্ষেত্রে তার কমিটমেন্ট 180 দিনের মধ্যে 90 থেকে 180 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। অনেক বড় বড় কেসে এই কমিটমেন্ট ডিলে হওয়ার জন্য হিনিয়াস ক্রাইমের ক্ষেত্রে বড় বড় আসামিরা ছাড়া পেয়ে যায়। এই পার্টগুলো বিভিন্ন জায়গায় আছে। 60 দিনের মধ্যে চার্জ হিয়ারিং করে 60 দিনের মধ্যে চার্জ ফ্রেম করে মামলা এগোতে হবে, এবং দুপক্ষে শুনানির পর 30 দিনের মধ্যে জাজমেন্ট, এবং 7 দিনের মধ্যে সেই জাজমেন্টটাকে আপলোড করতে হবে। এরকম বেশ কিছু জায়গায় টাইম বাউন্ড ম্যানেজমেন্ট আছে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অভিযোগ করে ইনভেস্টিগেটিং এজেন্সি আসামিদের কাস্টডিতে মারধর করে বা তাদেরকে টর্চার করে। এক্ষেত্রে এখন নতুন আইন যেটা আছে, তাদেরকে ডাক্তারবাবুদের বলা হয়েছে যে যখন অ্যাকিউজ পারসন আসে, অ্যারেস্টেড পারসনকে আপনারা এক্সামিন করবেন, তখন কবেকার ইনজুরি সেটাও বলতে হবে, বেশ কতটা পুরনো ইনজুরি। নয়া আইন চালু নিয়ে চরম আপত্তি বিরোধীদের। আপনাদেরকে একবার জানিয়ে রাখি যে এই যে নয়া আইন চালু হচ্ছে সেটা নিয়ে কিন্তু চরম আপত্তি বিরোধীদের। সোমবার থেকেই দেশে নতুন আইন, কাল থেকেই চালু হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা, দণ্ড সংহিতা ও সাক্ষ্য আইন। আর এই নয়া আইন চালু নিয়ে চরম আপত্তি বিরোধীদের। শীতকালীন অধিবেশনে সংসদে 146 জন সাংসদকে সাসপেন্ড করে আইন পাশ করে এবং আলোচনার দাবিতে সংসদে মুলতবি প্রস্তাবে নোটিশও দিয়েছে কংগ্রেস। এবং এই নয়া আইন
এখনই চালু না করার দাবি জানিয়ে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট জেনারেল মিজোরাম বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ বাবু, প্রথমেই আপনার থেকে যে বিষয়টা একটু জানার চেষ্টা করব, কোথায় আপত্তি বিরোধী শিবিরের? দেখুন, আপনাকে বলি, এই আইনটা পার্লামেন্টে পাস করার আগে বিরোধীদের সাথে কোনো আলোচনা করা হয়নি। একতরফা ভাবে 146 জন সাংসদকে সাসপেন্ড করে দিয়ে একতরফা ভাবে এই আইনটা কোনো আলোচনা ছাড়া পাস করানো হয়েছিল। এটা এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, এই আইনটা প্র্যাকটিক্যালি ব্রিটিশ সাম্রাজ্যের সময় কয়েকটি ক্ষেত্রে যেমনি একটা ড্রাকোনিয়ান ল ছিল, কয়েকটি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ধারা যেভাবে যোগ করা হয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত বিপজ্জনক, এক নম্বর। এবং দ্বিতীয় কথা, এই ধারাগুলো যে কোনো সময় সরকার কিন্তু বিরোধীদের ওপর নানান অসুবিধায় কিন্তু ব্যবহার করতে পারে। সব থেকে বড় কথা আমি আপনাকে বলি, আজকে অর্থাৎ 30শে জুন রাত্রির 11:59 অব্দি পুরনো 3টে ধারায়, মানে ইন্ডিয়ান পেনাল কোড, ক্রিমিনাল প্রসিডিওর কোড এবং এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী সমস্ত মামলা কিন্তু দায়ের হবে এবং বিচার হবে। 11:59 রাত্রির 12টা যেই হয়ে গেল মিডনাইট, সেই মুহূর্ত থেকে 1 সেকেন্ড পরের থেকেই কিন্তু নতুন 3টে ধারায়, নতুন 3টে আইনে কিন্তু মামলা রুজু হবে এবং মামলার কাজ পরিচালনা হবে। এবারে দেখুন, সারা ভারতবর্ষে ম্যাজিস্ট্রেট কোর্ট, সেশনস কোর্ট, হাইকোর্ট এবং সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্টেও লক্ষ লক্ষ মামলা পেন্ডিং পুরনো আইনে। মানে সারা দেশের মামলা যদি আমরা ধরি, তাহলে অন্তত 2 থেকে 2.5 কোটি মামলা পেন্ডিং সারা ভারতবর্ষে, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে নিয়ে সুপ্রিম কোর্ট অব্দি প্রত্যেকটা রাজ্য মিলিয়ে। এই মামলাগুলো তো বন্ধ করা যাবে না। এই মামলাগুলো পুরনো আইনে কিন্তু প্যারালালি চলবে নতুন মামলার সাথে। আগামীকাল থেকে যে নতুন মামলা এই 3টে আইনের বলে যে রেজিস্টার্ড হবে, তার ভিত্তিতে যেমনি নতুন আইনে এই সব মামলা বিচার হবে, সাইমালটেনিয়াসলি এই পুরনো মামলা যেগুলো পেন্ডিং হয়ে আছে, এই 2.5 কোটি মামলা সারা দেশে একসাথে কিন্তু সেই মামলাও চলবে। মানে পুরো ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা কিন্তু ফেল করবে। আগামী 20 বছর কিন্তু এটাকে কিন্তু কোনোভাবে একদম, অর্থাৎ পুরনো আইনে রুজু হওয়া বকেয়া মামলাও বিভিন্ন আদালতে ঝুলে, ফলে পুরনো মামলার কি হবে তাই নিয়েই প্রশ্ন উঠছে। ধন্যবাদ বিশ্বজিৎ বাবু।